দেখুন, আমি আপনাকে বলছি, বারবার বিরক্ত করা বন্ধ করুন। এখন আমি আপনার ওখানে কাজ করি না। আরে চাকরি ছেড়ে দিয়েছিস তো কি হয়েছে? তুই তো আমার প্রাণ রে, আয় না। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে আমার তো আছে। আচ্ছা এটা বল যে আমি যাব না তুই আসবি, বল। দেখুন, আমাকে বিরক্ত করা বন্ধ করুন, না হলে আমি আপনাকে ছাড়বো না কিন্তু। প্লিজ স্যার, ছেড়ে দিন প্লিজ, প্লিজ স্যার। গুড মর্নিং স্যার। কুত্তা শালা সবসময় চুকচুকানি লেগেই আছে। হ্যালো, এখানে এই কুত্তাটা সারাদিন তোমার জয়কে আঁচড়াচ্ছে, আর তুমি খালি হাতের ওপর হাত রেখে বসে থাকো, কিছুই করবে না। এই বুড়োটা তুমি কিছু করবে না, আমি কিছু করব। মে আই কাম ইন স্যার? আরে রিমা, আরে এসো এসো, বসো। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা কিছু কাজের কথা বলে নিই, আই মিন টার্গেটটাকে ফিক্স করে নিই। ওকে স্যার। আর এইটা হলো তোমার টার্গেট। কেন কম হলো? যদি বলো তো বাড়িয়ে দিচ্ছি। উন্নতি যদি করতে হয়, পোস্ট বাড়াতে হয়, তো কাজটা তো তোমাকে করতেই হবে। এবারে কি উপরে পাঠানোর ব্যবস্থা আমাকে করতে হবে। শালা একটা কুত্তা। প্লিজ স্টপ ইট স্যার, আমি এখন বিবাহিত। এটা তো দারুণ ব্যাপার, তোমার তো আনন্দ পাওয়া উচিত। মজা করবো আমরা, আর বিল মেটাবে তোমার স্বামী। আরে কোথায় যাচ্ছ তুমি? আমার বর যদি জানতে পারে না, শালা তোকে খুন করে রেখে দেবে। স্যার, স্যার এটা কি করছেন আপনি? ম্যাসাজ, কোম্পানির নতুন ম্যাসাজ অয়েল এসেছে না, আমি সেটা ট্রাই করছি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে তো? দারুণ লাগছে না? স্যার আমরা অফিসে। তো কি হয়েছে? এটা আমার অফিস, কেবিনটা আমার, কেউ আসবে না এখানে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং জুহি। স্যার কি ভেতরে? ইয়েস ম্যাম। গুড মর্নিং ম্যাডাম। আপনি যদি আগে good আমাকে morning. বলতেন আমি নিচে গিয়ে আপনাকে নিয়ে আসতাম। স্যার গন্ধটা দারুণ লাগছে, মজা পাচ্ছ না? আমি কিন্তু পাচ্ছি। শঙ্কর, আচ্ছা সর। ম্যাডাম। ম্যাডাম আসলে বলছিলাম এটা কি হচ্ছে এখানে? হ্যাঁ, ইউ আরে কি করছো কে তুমি? ও আমার স্টাফ। আচ্ছা, তাহলে তুমি কি করছিলে স্টাফের সঙ্গে? তুমি এখন বুঝতে পারবে না, যখন সবার সামনে তোমার আসল রূপটা আমি প্রকাশ করে দেব, তখন বুঝতে পারবে। শরীরে যত তেজ আছে সব বেরিয়ে যাবে। আর তুই, তোর যখন যৌবন এতই উতলে পড়ছে, তখন চৌরাস্তায় গিয়ে দাঁড়াতে পারিস। গেট আউট, আউট নাও। এখনো বলছি শুদ্ধে যাও, নইলে যে আগুন তোমার মধ্যে জ্বলছে তাতেই পুড়িয়ে মারবো। এসে গেছো দিদি, কেমন আছো? দিদি আজকের দিন কেমন কাটলো? ভালো ছিল। এসে গেছিস পায়েল? পায়েল, কি হয়েছে মা?
মা আজকে অফিসে বসের হয়ে সবার সামনে আমাকে অপমান করলো। চুপ কর মা, চুপ কর। সেরকম বুঝলে চাকরিটা ছেড়ে দে, অন্য একটা চাকরি খোঁজ। কি করে আমি চাকরি ছেড়ে দেব মা? আরেকটা চাকরি পাওয়া অত সহজ না। কোন কোম্পানি আমাকে এত ভালো স্যালারিতে চাকরি দেবে? না আমি ইংরাজি বলতে পারি, না কোনো ডিগ্রি আছে, না কোনো ম্যানেজমেন্ট কোর্স করেছি যে কোনো কোম্পানি আমাকে চাকরি দেবে। মা যদি আমি চাকরি ছেড়ে দিই তাহলে দু বোনকে কি করে মানুষ করব? সংসারের খরচ কোথা থেকে আসবে? তুমিই বলো মা, কোন কোম্পানির বস এরকম নোংরামো করে না? আমার সব বন্ধুরা রোজি, মিনা, টিনা সবাই এই পরিস্থিতির শিকারের কথা বলে। ওদেরও আমার মতনই অবস্থা। আমি তো এটাকে আমার ভাগ্য মেনে নিয়েছি। ব্যাস মা, ব্যাস শান্ত হ। আমি তোর জন্য জল আনছি। মা, সব কিছু তৈরি করে রেখো, ও আজ আসবেই। আজকাল সারা দেশে হামেশাই মহিলাদের কাজকর্ম করার জন্য বাড়ি থেকে বেরোতে হয়, কিন্তু আমাদের সভ্য সমাজে কিছু অসভ্য এমনও লোক আছে যারা নিজের ক্ষমতা আর নিজের ভালো পজিশনকে কাজে লাগিয়ে নিজের সহকর্মী মহিলাদের হেনস্থা করে, তাদের নির্যাতন করে। শহর হোক বা গ্রাম, রাস্তা হোক বা অফিস, মহিলারা এই অসভ্য লোকেদের থেকে কোনোভাবেই সুরক্ষিত নয়। আমাদের আজকের কেসও এমনই পীড়িত মহিলাদের নিয়ে যাদের শোষণ করা হচ্ছিল। পায়েল, তোর স্যার এসেছেন। কেমন আছো তুমি? হ্যাঁ, সাবাস সাবাস সাবাস, খেলো। এসব আর কতদিন চলবে? যতদিন আমি আনন্দ পাবো ততদিন। আজ অফিসে সবার সামনে আপনার বউ আমাকে কিভাবে অপমান করলো। আর ছেড়ে দাও, বসো বসো এখানে। আরে ও একটা পাগল মেয়ে, আরে ওর ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছ কেন? আরে বাবা ছাড়ো না, আমি ওর খারাপ ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আরে ডার্লিং, আরে ওই মেয়েটার জন্য তুমি আমাদের মজাটা কেন নষ্ট করছো? এসো। স্যার ওটাই শেষ দিন ছিল যেদিন স্যার বাড়িতে এসেছিল। তারপর না উনি এসেছেন না ওনার ফোন। আমি দু একবার ওনার ফোনে ট্রাই করেছি কিন্তু সুইচ অফ ছিল। আশ্চর্য ব্যাপার, তোমাকেও বলে যায়নি? তোমাকে তো বলে যাওয়াটা উচিত ছিল। স্যার আমি ওনার ওয়াইফ নই যে কোথাও যাওয়ার আগে উনি আমাকে বলে যাবেন। রঘু স্যার, প্রকাশের সমস্ত কল রেকর্ড চেক করো আর খোঁজ নাও যে ওর শেষ লোকেশন কি ছিল। ইয়েস স্যার। এমনটা আগে হয়েছে? না স্যার, আগে কখনো না বলে এতদিনের জন্য যায়নি। ওর সাথে কারোর কোনো ঝগড়া, শত্রুতা এরকম? না স্যার। স্যার, স্যার এখানে কিছু অশ্লীল বই আর ড্রয়ারে ছিল কিছু ব্লু ফিল্মের সিডি, আর এখানে কয়েকটা কন্ডমও ছিল স্যার। অফিসে কন্ডম? স্যার ডেস্কে কন্ডম পাওয়া গেছে। কার ডেস্ক এটা? এই রিমা ম্যাডামের। স্যার, আপনি প্রকাশ স্যারের যে অ্যাকাউন্টসের ডিটেল চেয়েছিলেন এখানে আছে। এটা লাস্ট ট্রানজাকশন হয়েছিল 25শে মে 45,000 টাকার। হ্যাঁ স্যার, ওই দিন রাত্রিবেলা স্যার 90,000 টাকা দুটো আলাদা অ্যাকাউন্ট থেকে তুলেছিল। আর স্যার উনি হামেশাই এরকম টাকা তুলতে থাকেন। কিন্তু এটা করতো কেন? স্যার বড় লোক মানুষ তো, না শখগুলো তো বড়ই হবে না। রঘু স্যার। ওই এটিএম এর সিসিটিভি ফুটেজটা বার করো আর চেক করো। স্যার। স্যারের একটা ব্যাপার তো ছিল, স্যারের না তো মেম সাহেবের সঙ্গে বনিবনা ছিল, না ছোট সাহেবের সঙ্গে। প্রায় এদের মধ্যে ঝগড়া হতো।
তাহলে আপনি আপনার স্বামীকে হুমকি দিয়েছিলেন? হুমকি নয়, ওকে তো উদয়, তুই চুপ কর। ও স্বামী নামের কলঙ্ক ছিল, সব জায়গায় ছুকছুক করে বেড়াতো। বাড়িকে কখনো বাড়িই মনে করেনি, বউ থাকতেও অন্য মেয়েদের পেছনে ঘুরে বেড়াতো। কেই বা সহ্য করতো বলুন? আমি তো চাই উনি যেন ফেরতই না আসেন, মুক্তি চাই আমরা। তবে মিসিং কমপ্লেন কেন করেছিলেন? মাকে জিজ্ঞাসা করুন, উনিই তো লিখিয়েছেন। আর কি করতাম আমি? আপনি খুঁজে দিন, নিজের কোম্পানি আর ডিভোর্স দুটোই নিয়ে নেব ওর থেকে। স্যার কল রেকর্ড চেক করা হয়েছে, সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। স্যার কোথাও এটা ওর মা ছেলের খেলা নয় তো? হতেও পারে। সঙ্গীতা হার্বাল শিখার বাবার কোম্পানি, যেটা ও ওকে দিয়েছিল। আর প্রকাশ যদি একবার কোম্পানিটা নিজের নামে করে নেয়, তাহলে আর বউকে কে মানতে যায়? স্যার ওর ছেলে উদয় ওর সাথে কাজ করতো, কিন্তু উদয় যখন প্রতিবাদ করলো তখন ওকে কোম্পানি থেকে বার করে দেওয়া হলো। প্রকাশের কোম্পানিতে যতজন মেয়ে কাজ করে ও তো সবাইকে শোষণ করেছে, আর এই মুহূর্তেও নিখোঁজ। সন্দেহ তো সবাইকেই হচ্ছে, কিন্তু প্রমাণ কিছু পাওয়া যাচ্ছে না। আর যবে থেকে ওর নিখোঁজ তবে থেকে না কোনো মুক্তিপণের জন্য ফোন, না কোনো ব্যাংকিং ট্রানজাকশন হয়েছে, আর এখন ওর ফোনটাও সুইচড অফ। দিগ্বিজয়, আমার তো মনে হয় ওর খেলাটাই শেষ হয়ে গেছে। আরে এটা তো কোনো লোকের গান। এদিকে এদিকে, আরে দেখ এখানে একটা গান পড়ে আছে। আরে সরে যান, সরে যান, আরে সরে যান, দেখলাম এখানে একটা গান পড়ে আছে। একটু পিছনে যান, পিছনে যান। হাত দিনি কে প্রথম দেখেছিল এটা? স্যার। আমি। কেউ হাত দেয়নি তো এতে? না স্যার, না আমি ছুঁয়েছি, না কাউকে ছুঁতে দিয়েছি। গুড, এবার তোরা সরে যা পেছন দিকে। আসুন স্যার, দেখুন এই যে। স্যার এখানে নাক পড়ে আছে। স্যার এখানে একটা লাশ পড়ে আছে। নাক আর কান কাটা, লিঙ্গটাও কেটে দিয়েছে। খুব নৃশংসভাবে মেরেছে একে। স্যার কোনো প্রকাশ যাদবের নাম লেখা আছে, আর সঙ্গীতা হারবাল যে কার্ড পাওয়া গেছে, আর ডেবিট কার্ডেও প্রকাশ যাদবের নাম লেখা আছে। স্যার কোথাও ওই লোকটা নয় তো, যার মিসিং কমপ্লেন হাজতগঞ্জ থানা থেকে এসেছিল? হ্যালো, ইন্সপেক্টর রবি। আমি ইন্সপেক্টর মোহন কুমার বলছি, বাজরাঙ্গা থানা থেকে। একটা ডেড বডি পেয়েছি প্রকাশ যাদব নামের। এর কন্ডিশন খুব খারাপ, এমন মনে হচ্ছে একে খুব নৃশংসভাবে মারা হয়েছে। প্রকাশ যাদবের লিঙ্গকাটা দেহটা পাওয়ার মানে নিশ্চয়ই কেউ প্রতিশোধ নিয়েছে বা রাগ মিটিয়েছে। নিশ্চয়ই এই খুনের কারণ সেক্স। তুমি একটা কাজ করো, প্রকাশ যে যে মেয়েদের সঙ্গে রেগুলার টাচে ছিল তাদের খোঁজ নাও। স্যার, আমি প্রকাশ যাদবের ডেবিট কার্ড রেকর্ড চেক করেছি, তার থেকে জানা গেছে যে খুনের রাত্রে উনি এমজে ওয়াইন শপ থেকে মদ কিনেছিলেন। এই দেখুন স্যার। প্রকাশবাবুকে খুব ভালো করেই চিনি স্যার, উনি পুরনো কাস্টমার ছিলেন। আচ্ছা, আপনি এটা একটু ভেবে বলুন তো, ওই দিন প্রকাশের সঙ্গে গাড়িতে কেউ ছিল নাকি ও একাই ছিল? এই নিন। চল রমেশ, আসলাম। ঠিক আছে হ্যাঁ? প্রকাশবাবু। হ্যাঁ স্যার, ছিল তো। কে? সেটা বলতে পারবো না স্যার, আসলে অনেক দূরে ছিল, মুখটা ভালো করে দেখতে পাইনি আমি। মহিলাদের উপর শারীরিক নিগ্রহ একটি ঘৃণ্য অপরাধ, আর তা খুব কমই প্রকাশ্যে আসে, কারণ তারা শারীরিক নিগ্রহের থেকেও বেশি নিজেদের উপর ওঠা প্রশ্ন নিয়ে বেশি চিন্তিত থাকেন। আর এ ধরনের দুর্বলতার সুযোগ নিতে প্রকাশ যাদবের মতো লোকেরা খুব ভালোভাবে জানে। পুলিশ যখন একের পর এক জট খুলতে শুরু করলো, তখন জানা গেল যে প্রকাশ যাদব নিজের লালসা মেটানোর জন্য অনেক মহিলার উপরই শারীরিক নিগ্রহ চালিয়েছে। তালিকা যদিও বেশ লম্বা ছিল, কিন্তু তবুও পুলিশ নিগৃহীত মহিলাদের খোঁজ খবর নিতে শুরু করলো। রিমা, তুমি 25শে মে রাতে কোথায় ছিলে? 25শে মে রাতে আমি একটা পার্টিতে গেছিলাম, কিন্তু আপনি এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন?
আপনার কি এটা মনে হচ্ছে যে আমি ওনাকে মেরেছি? সেটা হতেও পারে। দেখুন স্যার, আমি প্রকাশ যাদবকে মার্ডার করিনি। হ্যাঁ, আমি ওকে মারতে নিশ্চয়ই চেয়েছিলাম, কিন্তু কখনো সাহস জোগাতে পারিনি। তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে কেন? আমি কেন? আপনি গিয়ে যে কোনো মেয়েকে জিজ্ঞেস করুন, তাদের জবাবটাও একই হবে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও সেও একই কথাই বলবে। ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে। প্রথম প্রথম খুব প্রশংসা করতো আমার। আমি ভাবলাম আমার কাজে উনি খুশি, কিন্তু না, ব্যাপারটা তো অন্য ছিল। একবার উনি বাইরে আমাকে একটা কনফারেন্সে নিয়ে যান। কনফারেন্সের পর আমরা হোটেলের একটা বাড়ি বসেছিলাম। হ্যালো, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জুসটা খাওয়ার পরেই আমার মাথা ঘোরাচ্ছিল। একটা অদ্ভুত ফিল হচ্ছিল। রিমা, কি হয়েছে? স্যার, খুব খুব মাথা ঘুরছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিই, তুমি ঠিক হয়ে যাবে। এসো এসো এসো, চলো চলো। আমাকে ছেড়ে দেওয়ার বাহানা করে আমাকে হোটেলের রুমে নিয়ে যান। আমি বেহুশ হয়ে বিছানায় পড়েছিলাম, আর আমার দুর্বলতার সুযোগ নিয়ে উনি আমাকে রেপ করেন। শুধু এটাই নয়, উনি আমার নিউড ভিডিও বানান। আমি তো এসব জানতামও না। একদিন যখন ওনার ক্যাবিনে আমি মিটিং করছি, লখনৌতে 1020, এলাহাবাদে 500, বেনারসে 400, চণ্ডীগড়ে 1200। স্যার এটা কি করছেন আপনি? কি করছি আমি? আমি ওই রকম মেয়ে নই স্যার। আমি কখন বললাম যে তুমি সেই রকম মেয়ে? তুমি তো একটা দারুণ সুন্দর মেয়ে। এ দেখো, এনো, এই দেখো, এতে দেখো তোমাকে কতটা আলাদা লাগছে। কি পছন্দ হচ্ছে তো? এখন বলো, আমাকে খুশি করবে নাকি না? বাকিটা তুমি সবই বুঝতে পারছো। সেই দিনের পর থেকে উনি আমাকে জোর করতে শুরু করেন। উনি আমাকে টাকা দেন, অকারণে আমাকে প্রমোশনও দেন, একটা সেকেন্ড হ্যান্ড গাড়িও দেন। সব সময় আমার পিছন পিছন ঘুরঘুর করতেন। আর পায়েল আসার পর উনি আমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেন। যা কিছু আমার পাওনা ছিল সব উনি কেড়ে নেন, আর ওই পায়েলকে দিয়ে দেন। দিগ্বিজয়, পায়েলকে ডাকো। এ আমাদের সবটা জানাইনি। হ্যাঁ স্যার। চালাক অপরাধী সবসময় পুলিশকে বিভ্রান্ত করতে সন্দেহের তীর অন্যের দিকে ঘুরিয়ে দেয়। তবে 1 মিনিটের জন্য সবকিছু ভুলে গিয়ে বেসিক্সের দিকে যাওয়াটা ভালো। এটা বলো, প্রকাশের মৃত্যুতে সবচাইতে লাভ কার হয়েছে? স্যার, ওর বউ আর ছেলের। কারেক্ট। এই উদয়কে তোলো, জিজ্ঞাসা করব। স্যার কিছু জানতে পারলেন? এখনো জানি না, তবে জেনে যাব। তাই তো তোকে এখানে ডেকেছি। খুনের দিন অফিসের পার্কিং লটে তুই 2 ঘন্টা কারোর জন্য অপেক্ষা করছিলি, আর যেই তোর বাবার গাড়িটা বেরোলো তুই তার পিছু নিলি। সিসিটিভি ফুটেজে সবকিছু আমরা দেখতে পেয়েছি। না স্যার, আসলে স্যার, তোর বাবার খুনের সবচাইতে বেশি লাভ তুই করেছিস। ভালো কথায় স্বীকার করে নে, না হলে এত পেটাবো যে তখন বাপ বাপ বলে স্বীকার করবি। স্যার দেখুন স্যার, আমি মানছি যে আমি সেদিন আমার বাবাকে মারার ইচ্ছা নিয়ে গিয়েছিলাম সেখানে, কিন্তু তারপর আমার গার্লফ্রেন্ড রাশির সঙ্গে কথা হলো, আর ওর সঙ্গে কথা বলার পর আমি বুঝতে পারলাম এই লোকটাকে মেরেও তো আমার কোনো লাভ নেই। মিথ্যে কথায় পিএইচডি করেছে এই শালা। সত্যি বল। স্যার আমি সত্যি বলছি, ওই লোকটাকে আমার বাপ বলতেও ঘৃণা করে। 1 নম্বরে নোংরা লোক ওটা। ওই লোকটা আমার মায়ের কোনো মূল্যই দিত না। দিন দিন ওই লোকটার স্বভাব আরো খারাপ হয়ে যাচ্ছিল। একদিন তো উনি সব সীমা ছাড়িয়ে গেলেন, নিজে ফুর্তি করার জন্য মেয়েদের বাড়ি আনতে শুরু করে দিলেন। কি হচ্ছে এখানে? এসব কি নোংরামো চলছে? বিহায়া মেয়ে, এটা আমার বাড়ি, হোটেল নয়। চল বেরো। আমাকে কেন বলছেন? নিজের বরকে সামলান। উনি জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে। আমারই বেডরুমে ঢুকে আমারই স্বামীর সঙ্গে ফুর্তি করছিস, তার উপর উঁচু গলায় কথা বলছিস?
তোর সাহস কি করে হয় আমার উপর কথা বলার? আমি যা খুশি তাই করবো। শোনো, তুমি লাগেনি তো? মেরে ফেলবো কাজ আমি। তুই কি করছিস? হ্যাঁ? আমার মায়ের গায়ে হাত দিচ্ছিস? তোকে ছাড়বো না আমি, ছাড়বো না তোকে আজকে। আজকে তোকে মেরেই এত ফেলবো সাহস? আমি। মেরেই ফেলবো তোকে। দেখি তোকে কে বাঁচায়। এত সাহস তোর? মেরেই ফেলবো তোকে আজকে আমি। হ্যাঁ? আমার মায়ের গায়ে তুই হাত দিচ্ছিস? তোর এত বড় সাহস? তোর হাত আমি কেটে রেখে দেবো। আমার মায়ের গায়ে আবার হাত দিলে হাত ভেঙে দেবো আমি, বুঝলি? ইচ্ছে করছিল লোকটাকে ওখানেই মেরে ফেলি। লোকটা সব সীমা পার করে গিয়েছিল স্যার, আর আমি আমার মায়ের এই কষ্ট সহ্য করতে পারছিলাম না। মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল যে স্যার, আই ওয়াজ অ্যাকচুয়ালি আউট অফ কন্ট্রোল। আমি ওই লোকটাকে মারতেই যাচ্ছিলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড রাশি আমাকে আটকে দিল। না হলে ওই লোকটা সেদিন আমার হাতেই শেষ হয়ে যেত। তার মানে তুই মারিসনি? না অন্য কাউকে দিয়েছিলি? কাকে দিয়েছিলিস সুপারি? না স্যার, আমি কোনো সুপারি টুপারি দিইনি স্যার। আমি কাউকে মারিনি স্যার। ইনফ্যাক্ট সেদিন আমি ওই লোকটাকে বেশিক্ষণ ফলোও করিনি। আমি তো কাঙ্কারিয়া টোল বুথ ছাড়িয়ে গিয়ে ইউটার্ন নিয়ে নিয়েছিলাম স্যার। আমি তো ভীষণ ডিস্টার্ব ছিলাম। আমার মুড ঠিক করার জন্য রাশি আমাকে নিয়ে ফিল্ম দেখতে চলে গিয়েছিল স্যার। আপনি চাইলে রাশিকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। কনফার্ম করো। স্যার, স্যার, পাইলকে নিয়ে এসেছি। হুম। পায়েল, একটা কথা তুমি আমাদের বলো যে তুমি প্রকাশের মৃত্যুতে খুশি না দুঃখী? দুঃখ পেয়েছি স্যার। কিন্তু তোমার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। আচ্ছা, এটা বলো তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি করে স্টার্ট হলো? স্যার, এই চাকরিটা পাওয়ার পর আমি খুব খুশি ছিলাম। প্রকাশ স্যারের সাথে দেখা হওয়ার পর মনে হলো উনি খুব ভালো মানুষ। ওনার সব কিছুই পছন্দ ছিল, আমার কাজের খুব প্রশংসা করতেন। চাকরিটা পাওয়ার পর মনে হয়েছিল যে জীবনে যত সমস্যা আছে সব কিছু সহজে মিটে যাবে, কিন্তু কিছুই হলো না। উনি আসলে ভালো মানুষের আড়ালে একজন শয়তান। একদিন একটা পার্টিতে নিয়ে গেলেন আমায়, কোল্ড ড্রিঙ্কসে তারপরে কিছু মিশিয়ে দিলেন। আমি বেহুশ হয়ে গেছিলাম, কিন্তু যখন আমার হুঁশ এলো উনি আমার একটা ভিডিও বানিয়েছিলেন। তখন পুলিশ কমপ্লেন করোনি কেন? কিসের কমপ্লেন স্যার? আমি ছোট একটা গ্রাম থেকে এসেছি স্যার, সাধারণ পরিবার থেকে। ওনাদের মতো মানুষের সামনে আমরা কি করে টিকব? বাবা নেই আমার, দুটো ছোট বোন, মা আছে। এই সবার দায়িত্ব, সংসার সামলানো সব কিছু আমিই করি। ভয় পেয়ে গিয়েছিলাম যদি আমার কিছু হয় তাহলে ওদের কি হবে। স্যার, উপায় ছিল না, তাই সব মেনে নিয়েছি। আর যখন তোমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল তখন সিদ্ধান্ত নিলে যে ওকে রাস্তা থেকে সরিয়ে দেবে? না স্যার, এরকম কিচ্ছু নয়, আপনি ভুল বুঝছেন। তাহলে স্যার, আমি- সত্যিটা কি? স্যার, স্যার, ফোন রেকর্ড অনুযায়ী রিমার ফোন সেই এলাকাতেই ছিল যেখান থেকে প্রকাশের লাশ পাওয়া গেছে। আমি ওকে থানায় ডেকে পাঠিয়েছি স্যার। হুম। আচ্ছা, তুমি রিমার সাথে মিলে কিছু ঘটাওনি তো? না স্যার, যখন থেকে আমি স্যারের কাছে গিয়েছি তখন থেকে রিমা আমায় আর পছন্দ করে না। এই রিমার প্রকাশের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? স্যার, আগে তো সব কিছু ঠিক ছিল, পরে একটু গন্ডগোল হয়েছিল। এতে রিমার কোনো দোষ ছিল না, ও তো এই কাজ ছেড়েই দিতে চেয়েছিল, কিন্তু স্যার চাননি যে ও জব ছেড়ে চলে যাক। বুড়োটা তোমায় ছাঁটাই করলো তাই তুমি তার লিঙ্গ কেটে নিলে? না স্যার, এসব মিথ্যে। তোমার কল রেকর্ড থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 25শে মে রাতে তুমি সেখানেই ছিলে যেখানে প্রকাশের লাশ পাওয়া গেছে। 25শে মে রাতে আমি একটা পার্টিতে গেছিলাম। আমি আপনাকে আগেও বলেছি। কার পার্টি? স্যার, আমি আমার বয়ফ্রেন্ড নিতিনের সঙ্গে গেছিলাম, ও আমাকে ওখানে নিয়ে গেছিল। শোনো, খোঁজ নাও নিতিনের। স্যার, স্যার, এটিএম এর সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে স্যার। এটা আবার কে? আরে এখানে কি করছে? ও তো টাকা বার করলো না। না স্যার, এটা তো দেবেন্দ্র। তুই একে চিনিস? হ্যাঁ স্যার, আমাদের প্রোডাক্টসগুলো ডিস্ট্রিবিউট করে। কোথায় পাবো? স্যার, সেটা তো জানি না। এর নাম্বার আর অ্যাড্রেসটা দে। স্যার, আমার মনে হচ্ছে এই খুনের পিছনে অন্য কোনো মোটিভ আছে। মনে হয় আমাদের বিভ্রান্ত করার জন্য লিঙ্গটা কেটে দেওয়া হয়েছিল, যাতে আমরা বুঝতে পারি কোনো মেয়ে কাজটা করেছে। স্যার, না হলে কোনো মেয়ের পক্ষে একা সম্ভব না এরমভাবে একটা লোককে মারা। পয়েন্টটা ঠিক। এই দেবেন্দ্র যদি একবার এতে খাপ খেয়ে যায় তাহলে ছবিটা আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেবেন্দ্র, মনে হচ্ছে খুব তাড়া। কোথায় যাচ্ছ? না, সেরকম কিছু নয়, ওই কাজেই বেরোচ্ছিলাম। 1 মিনিট এদিকে এসো, একটা জিনিস দেখাবো।
ওই দিন তুমি ওখানে কি করছিলে? আমি টাকা আনতে গেছিলাম। প্রকাশ যাদব যেখান থেকে টাকা বার করে তুমিও সেখান থেকেই বার করো। স্যার ওই এটিএমটা আমার বাড়ির পাশেই, তাই আমি গিয়েছিলাম। কিন্তু তুই তো সেদিন টাকা বার করিসনি। স্যার আসলে ওই দিন প্রকাশবাবুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, ওই কথার মাঝেই আমরা ভুলে গেছিলাম, তাই আর তোলা হয়নি। এটা স্যার। বলছে প্রকাশ যাদবের সঙ্গে আর কে ছিল? না, কেউ ছিল না তো। তাহলে এত টেনশনে কেন লাগছিল? স্যার আমার তো সেরকম কিছু মনে হলো না, তবে প্রায় যেরকম দেখতাম সেরকমই ছিলেন, তবে একটু খেয়েছিলেন উনি। কি কথা হলো ওর সাথে? ওই স্যার কাজবাজের কথা জিজ্ঞেস করলো, আর জিজ্ঞেস করলো কেমন আছো। প্রকাশবাবু তো একটু শৌখিন টাইপের মানুষ, তাই না? তাই বলছিলেন যে অফিসে একটা নতুন ফিমেল স্টাফ চাই। তখন তুই কি বললি? আমি এটাই বললাম যে স্যার আমি খুঁজে আপনাকে জানাবো। না বলে শহরের বাইরে যাবি না। হ্যাঁ রঘু বলো। স্যার আমি উদয়ের গার্লফ্রেন্ড রাশির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ওর বাবা কনফার্ম করেছে যে উদয় সেই রাত্রে রাশির সঙ্গে ফিল্ম দেখতে গেছিল। স্যার, রিমার বয়ফ্রেন্ড এসেছে, ওকে আপনার কেবিনে বসিয়ে রেখেছি। হ্যালো স্যার। নিতিন, তুমি 25শে মে রাতে তোমার গার্লফ্রেন্ড রিমার সাথে কোথায় ছিলে? আমি আর রিমা ওই দিন স্যার আমাদের এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল, ব্যাস ওখানেই গেছিলাম। কিন্তু স্যার আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? প্রশ্ন নয়, বন্ধুর নাম? স্যার ওর নাম হলো শাকিদ। এই বন্ধুর নাম আর অ্যাড্রেসটা নাও আর খোঁজ নাও। আর ওই পার্টিতে নিশ্চয়ই অনেকেই ছিল যারা ওকে চেনে, তাদেরও জিজ্ঞেস করো। হ্যাঁ, নাম্বার দাও। লখনৌয়ের প্রকাশ যাদবকে লিঙ্গচ্ছেদ করে করা হত্যা পুলিশের কাছে একটা বড় রকমের ধাঁধা ছিল। পুলিশ রিমা, পায়েল, উদয় সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু কারো বিরুদ্ধে কোনো অকাঠ্য প্রমাণ মিলল না। ইনফ্যাক্ট পুলিশ তো এই কেসের কারণই খুঁজে পাচ্ছিল না। এই কেসে এখনো অবধি যে জিনিসটা মিসিং ছিল তা হলো প্রকাশ যাদবের গাড়ি, যেটা এখনো পুলিশ খুঁজে পায়নি। কিন্তু পুলিশ সেটা খুঁজে বের করার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছিল। ওই দিন যদি প্রকাশের সঙ্গে কেউ থেকে থাকে তাহলে তার ওই এটিএমে থাকাটা উচিত ছিল, কেননা মদ কেনার আধ ঘন্টা পরেই ও এটিএম থেকে 90,000 টাকা তুলেছিল। কিন্তু স্যার দেবেন্দ্র আমাদের বললো যে ওর সাথে ওই দিন কেউ ছিল না। সেটাই তো আমার মনে হয় ওই দেবেন্দ্র মিথ্যে কথা বলছে। তুমি একটা কাজ করো, প্রকাশ নিখোঁজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত মানে গত এক সপ্তাহে দেবেন্দ্রর ব্যাংক রেকর্ড আর কল রেকর্ড চেক করো। স্যার দেবেন্দ্রর ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ও লাস্ট 7 দিন কোনো টাকা উইথড্র করেনি। বেশিরভাগ লোক এটিএমে যায় টাকার দরকার পড়লে, আর দেবেন্দ্র ওদিন টাকা তুলতেই গিয়েছিল। মানলাম সেদিনও ভুলে গিয়েছিল, কিন্তু আগামী 7 দিন ওর টাকার দরকার পড়েনি এটা মানতে পারছি না। স্যার এটাও তো হতে পারে ও প্রকাশকে মেরে প্রকাশের সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে। হতেও পারে। ওর কল রেকর্ড চেক করো, খোঁজ নাও। স্যার স্যার মার্ডারের দিন দেবেন্দ্র ওই এলাকায় ছিল না, কিন্তু হ্যাঁ ওই দিন প্রকাশের সঙ্গে দেবেন্দ্রর অবশ্যই কথা হয়েছিল। আর একটা ব্যাপার স্যার, দেবেন্দ্রর ফোন মার্ডারের সময় সুইচ অফ ছিল। স্যার আপনি ওই চুরি হওয়া গাড়িটা খুঁজছিলেন না, ওটা পাওয়া গেছে, কিন্তু ভাঙা অবস্থায়। গাড়িটাও টুকরো আর তার মালিকও। নমস্কার স্যার, আসুন স্যার। কোথায় ও? এই রাজুদা। হ্যাঁ স্যার এসছেন। নমস্কার স্যার। নমস্কার স্যারকে গাড়ির টুকরোগুলো দেখাও। আসুন আসুন স্যার আসুন। এই ইঞ্জিনটাই স্যার। নাম্বারটা বলো। নাম্বারটা স্যার এই যে স্যার V1E 44215। এটাই। স্যার নাম্বার ম্যাচ করে গেছে, এটা প্রকাশেরই গাড়ির ইঞ্জিন। এই গাড়ি কে বিক্রি করেছে? এই যে স্যার মাখনলাল তিওয়ারি আর বেনি প্রসাদ স্যার, আজাদনগর স্যার, এরাই বিক্রি করেছে স্যার। আমি দেখছি। পুলিশ! স্যার আমি কিছু করিনি স্যার। স্যার বাঁচান স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার ছেড়ে দিন স্যার। স্যার আরে স্যার কি হয়েছে কি স্যার, বলুন না স্যার। প্রকাশের গাড়িটা কোত্থেকে চুরি করেছিস? ওটা দুদিন ধরে এক জায়গাতে দাঁড়িয়ে ছিল স্যার, তারপর আমরা ওটাকে নিয়ে বেচে দিই স্যার, বডি পার্টসও বেচে দিই। তুই বল কোথায় পেয়েছিস গাড়ি? ওটা রাস্তাতে দাঁড়িয়ে ছিল স্যার, আর আমরা তুলে ওটা সব পার্টস বিক্রি করে দিয়েছি স্যার, সত্যি বলছি স্যার। আজ পর্যন্ত আমি একটা গাড়ি পেলাম না, তোরা দুজন পেয়ে গেলি। বলছি স্যার, বলছি ওই গাড়িটা আমাদের রিমা দেবী দিয়েছিল গায়েব করার জন্য, আর আমরা লোভে পড়ে ওটাকে বিক্রি করে দিই স্যার। রিমা? হ্যাঁ স্যার, রিমা দেবী। এখন তোমরা দুজনকে সোজাসুজি দোষ স্বীকার করে নেবে নাকি আমাদের অন্য পথ ধরতে হবে?
স্যার স্যার আমরা কোনো অন্যায় করিনি, আমার কথা বিশ্বাস এই করুন। নাটক বন্ধ করো আর সত্যি সত্যি বলো, তুমি যে লোককে প্রকাশের গাড়িটা বেচতে দিয়েছিলে সে এখন আমাদের হেফাজতে রয়েছে। আমার কাছে স্যারের গাড়ি কোথা থেকে আসবে? শোনো, ওদের দুজনকে নিয়ে এসো। স্যার এক্ষুনি বোঝা যাবে। এই বল এদের এরা গাড়িটা কোথায় দিয়েছিল, বল। স্যার যিনি চাবি দিয়েছিলেন এই ম্যাডাম না স্যার। এ সেই ম্যাডাম নয়? নাম কি বলেছিলি তুই? রিমা। এটাই তো রিমা? না এই রিমা স্যার, ওই রিমা না স্যার। এক মিনিট দেখুন স্যার, এই নাম্বার থেকে ফোন এসেছিল, এই নাম্বার থেকে ফোন করেছিলাম স্যার। এই দেখুন স্যার, আমরা মিথ্যে কথা বলছি না স্যার। স্যার রিমার নাম উঠে আসার পর পুলিশের মনে হয়েছিল যে কেসটা সলভ হয়ে গেছে, কিন্তু এই কাহিনীটা আরো একটা নতুন মোড় নিল আর পুলিশের সমস্ত আশা ভরসা এসে দাঁড়ালো একটা মোবাইল নাম্বারের উপর। স্যার এই নম্বরটা সুইচ অফ রয়েছে। স্যার আমি বেনি প্রসাদ আর মাখনলালের ফোন রেকর্ড চেক করেছি। ওদের দুজনেরই ফোন লোকেশন সেখানেই ছিল যেখান থেকে প্রকাশের বডি পাওয়া গেছে। কিন্তু এটা প্রমাণ হয় না যে এরা এই খুনের সঙ্গে যুক্ত। কিন্তু স্যার ওই দিন এই দুটো নাম্বারের সঙ্গে এই নাম্বারটার কনস্ট্যান্ট কথা হয়েছে। আমার সন্দেহ হলো, তাই আমি দেবেন্দ্রর নাম্বারটাও ট্যালি করলাম। ও এই নাম্বারেই বারবার ফোন করেছে স্যার। খোঁজ নাও এই নাম্বারটা কার। স্যার পায়েল কোথায়? কি ব্যাপার সাহেব? আমি জিজ্ঞেস করছি পায়েল কোথায়? ও তো চলে গেছে। কোথায় গেছে? কানপুর গেছে। ও নতুন চাকরি পেয়েছে। কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? ঘরের তল্লাশি নাও। ইয়েস স্যার। বাড়িতে কেন ঢুকছেন আপনারা? শুনুন, আরে শুনুন মা, কোনো ভয় নেই সোনা, শুনুন। সাহেব, আপনারা কেন আমাকে বলছেন না? আপনারা কেন পায়েলের ঘরে তল্লাশি নিচ্ছেন? কি চান আপনারা? স্যার এই মোবাইলটা আলমারিতে লুকিয়ে রাখা ছিল। এটা তো সেই নাম্বার যেটা আমরা খুঁজছিলাম। এটার ফোন বুকে শুধু একটা নাম্বারই সেভড, দেবেন্দ্র। কি কারণ হতে পারে? হ্যাঁ দিগ্বিজয়। স্যার দেবেন্দ্র পালিয়েছে। স্যার ওর বাড়ির লোকও জানে না ও কোথায় গেছে। ওর ফোন ট্র্যাক করো। দেবেন্দ্রকে ধরাটা খুব জরুরি। পায়েল ওর সঙ্গেই আছে। ইয়েস স্যার। আপনি দেবেন্দ্রকে চেনেন? পায়েলের সাথে ওর পরিচয় কোথায়? অফিসে। ও চাকরির জন্য এসেছিল, খুব নার্ভাস ছিল। পায়েলের সাথে দেখা হলো, তখন পায়েল ওকে সাহস জোগালো। তারপর ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হলো আর ওরা একে অপরকে ভালোবাসতে লাগলো। ছেলেটা খুব ভালো ছিল, বাড়িতে আসতো, অনেক কথা বলতো, সবাইকে আনন্দ দিত। আমার মনে হয়েছিল যাক, পায়েলের জীবনটা তো ভালো হবে, ওই বুড়োর থেকে রেহাই অন্তত পাবে। কিন্তু একদিন এখানে কি করছে? আমার বন্ধু। বন্ধু হলে ঘরের বাইরে কেমন ধরতে করো? চল বেরিয়ে যা এখান থেকে। আমারই খাবি আবার আমার সর্বনাশ করবি? ভবিষ্যতে যদি তোকে এখানে দেখতে পাই না, চল চল এখান থেকে বেরিয়ে। স্যার কিন্তু আমি তো বেরিয়ে এখান থেকে। একে এরকম দেখো না বাড়িতে। হ্যাঁ চলো এসো এসো। ও তো পিছুই ছাড়ছিল না ওই দুজনের, শান্তিতে বাঁচতে দিচ্ছিল না। খুব ভালো হয়েছে মরে গেছে। স্যার ওরা উত্তমনগর হয়ে লখনৌয়ের বাইরে যাচ্ছে, আপনাদের থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। কোন রোডে আছে? স্যার এখন ওরা সীতাপুরের রোড দিয়ে যাচ্ছে। সীতাপুরের রাস্তায় নাও।
সামনে গিয়ে ডান দিকে ঘুরে যান এখান স্যার। থেকে রাইট নাও, এখান থেকে রাইট নাও। এখন ওরা কোথাও একটা দাঁড়িয়েছে। স্যার আপনারা কাছে পৌঁছে গেছেন। মনে হচ্ছে পেয়ে গেছি, মনে হচ্ছে পেয়ে গেছি। আগে নাও, সাইড করো, এখানে সাইড করো। পায়েল পালাও, চলো। শালা পালিয়ে যাবি কোথায় তুই, হ্যাঁ? শালা, হ্যাঁ? কি আমি কি করেছি? চল আগে থানায় চল, আরে কি তোকে করেছি আমি বলছি কি বলবেন তো? করছিস। আরে চলো, স্যার আমি গাড়ি বলছি আমি চল। কিছু করিনি চল। স্যার। আরে আমার কথাটা তো শুনুন আপনি। পাইলে আমরা সবটাই জানি তোমার আর দেবেন্দ্র প্রকাশের মার্ডারের সঙ্গে সম্পর্ক কতটা। এবার সোজাসুজি বলতে শুরু করো। নারী যে লেডি কনস্টেবল দাঁড়িয়ে আছে সে কিন্তু অনেকদিন কাউকে পেটায়নি। স্যার আমি যখন দেবেন্দ্রকে আমার আর স্যারের রিলেশনের সম্পর্কে বললাম ও খুব রেগে গিয়েছিল। ওই লোকটার বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না। ও পায়েলের ভিডিও বানিয়ে রেখেছিল আর প্রায় ভয় দেখে ওকে রেপ করতো। বিরক্ত হয়ে গেছিল পায়েল ওকে নিয়ে। তার জন্য আমি ঠিক করলাম যে পায়েলকে এইসবের থেকে আমি মুক্তি দেওয়াবো। স্যার প্রকাশ যাদব সবসময় আমার মোবাইল চেক করতেন, সেই জন্য দেবেন্দ্র একটা নতুন ফোন আর একটা নতুন সিম এনে দিয়েছিল। প্রকাশ যাদবকে না জানিয়ে দেবেন্দ্র আর আমি ওই ফোনেই দুজনে কথা বলতাম। মার্ডারের দিন আমি ওকে ফোন করে আমি ক্ষমা চেয়েছিলাম আর আমার আঙ্কেলের সঙ্গে ডিল করার অফারও দিয়েছিলাম, যাতে মেয়ে আর টাকা দুটোই ছিল। মেয়ে আর টাকা ওর সব থেকে দুর্বল জায়গা ছিল, এর জন্য না বলতে পারিনি। এই নিন। চল রমেশ, আসছি। ঠিক আছে প্রকাশ বাবু। ও এলো, মদ কিনলো আর গাড়ির মধ্যে মদ খাওয়া শুরু করে দিল। তারপর আমি ওকে বললাম যে আমার একজন আঙ্কেল একটা বারে ওর জন্য অপেক্ষা করছে। রাস্তায় ও একটা এটিএম থেকে কিছু টাকা তুললো, তারপর গাড়িটা বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করলো। কিন্তু ওর গাড়িটা আর গন্তব্যে পৌঁছলো না। না স্যার, গাড়িটা একটু দাঁড় করান না। কেন? আসলে ওই পেয়েছে। আমিও আসছি। তোরা আমাকে মারছিস কেন রে? কুত্তাটাকে যেতে দিবি না, ধরো। কেন রে শালা ঘাটের মোড়া, আমার পায়েলের গায়ে হাত দিবি তুই? আজ আমি এখানে দাঁড়িয়ে ওর শরীরকে টুকরো টুকরো করে দেবো। আমার পায়েলের গায়ে হাত দিবি? খুব শখ ছিল না তোর? সব মেয়েকে পায়ের তলা রেখে দিয়েছিলি তাই না? রাখ এবার রেখে দেখা। স্যার ওই জানোয়ারটাকে মেরে আমার কোনো আফসোস হয়নি। আফসোস তো শুধু এইটুকুই যে ও আমাকে ধর্ষণ করে গেছে আর আমি কিচ্ছু বলতে পারিনি। আপনিই বলুন স্যার, কোন মেয়ে একটা বুড়ো লোকের রক্ষিতা হয়ে সারা জীবন ওর সাথে কাটাতে চায়? আমিও চেয়েছি আমার বয়সী কোনো ছেলের সাথে বিয়ে করে জীবন কাটাতে, কিন্তু ওই বুড়ো আমাকে কিছুতেই ছাড়তো না। না অফিসে না বাড়িতে, সব সময় ছায়ার মতো আমার পিছনে ঘুরতো। যদি ভুল করে আমি আমার সমবয়সী কোনো ছেলের সাথে হাসতাম বা কথা বলতাম, তাহলে চিৎকার করতো, অশান্তি করতো। ও আমাকে বাঁচতে দিচ্ছিল না।
ভালোবাসার শারীরিক সম্পর্কটা আলাদা ব্যাপার স্যার, কিন্তু ধর্ষণ? পায়েল, তোমার সঙ্গে যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু তুমি যেটা করেছ সেটা আইনের চোখে একটা অপরাধ। আইন নিজের হাতে তুলে নেওয়ার আগে তুমি যদি পুলিশকে জানাতে অনেক ভালো হতো। পায়েল নিজের বদলা তো নিয়ে নিয়েছিল, কিন্তু তার জীবন বরবাদ হয়ে গেল। যদি জুহি, রিমা, পায়েল, রুচিকা আর মিতালি শুরুতেই প্রকাশ যাদবের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, পুলিশে কমপ্লেন করত, তাহলে এত বড় অপরাধ হতো না। ক্রাইম পেট্রোল সমস্ত দর্শকদের কাছে, বিশেষ করে চাকরিরত মহিলা আর মেয়েদের কাছে অনুরোধ করছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রথম পদক্ষেপেই নিজের বাড়ির লোককে, নিজের অফিসের অ্যান্টি হ্যারাসমেন্ট সেল আর পুলিশকে জানিয়ে রাখুন, যাতে ব্যাপারটা বেশি দূর গড়াতেই না পারে। সরকার মহিলাদের সুরক্ষার জন্য কঠিন আইন তৈরি করেছে, সেই জন্য ভয় পাবেন না, চুপ থাকবেন না, দ্রুত রুখে দাঁড়ান। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।